সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ সময়ের নিয়মিত পডকাস্ট অনুষ্ঠান ফেস টু ফেসে আমি রয়েছি নাঈম আহমাদ। আর আজকে আমাদের সাথে গেস্ট হিসাবে উপস্থিত রয়েছেন আমার বাংলাদেশ পার্টির সম্মানিত চেয়ারম্যান মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। মঞ্জু ভাই, আমরা শুরুতেই একটা কোশ্চেনে চলে যেতে চাই। আপনি ইসলামী ছাত্র শিবিরের সাথে জড়িত ছিলেন। ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। বিভিন্ন পরিসংখ্যানে আমরা দেখেছি যে শিবিরের সাথে যারা জড়িত থাকে, তাদের অনেকেই পরবর্তীতে নাকি আর জামাতের সাথে জড়িত হন না কিংবা রাজনীতি থেকে ঝরে পড়েন। এর কারণটা কি, বা আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন? ধন্যবাদ নাঈম আপনাকে। আমি তো ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত ছিলাম বা ছাত্র শিবিরের স্বাভাবিক অ্যা ছাত্র জীবন শেষ করেছি সেটা অনেক আগে। ২০০৩ সালে বা ৪ সালে এরকম। সেটা প্রায় আপনার ২২-২৩ বছর আগের কথা। এখনকার পরিসংখ্যান বা এখনকার অবজারভেশন আমার কাছে পরিষ্কার না। আপনি যেটা বলেছেন, এমনি একটা ট্র্যাডিশনালি এটাই এস্টাবলিশড যে ছাত্র শিবির থেকে যারা বিদায় নেয়, তাদের একটা বড় অংশ জামাতের সাথেই তারা পরবর্তীতে রাজনীতি করে। একটা অংশ আছে যারা বিভিন্ন প্রফেশনে ঢুকে যায়। গভর্নমেন্ট প্রফেশন বা এক ধরনের এনজিও ভিত্তিক প্রফেশন, দেশের বাইরে যান। স্বাভাবিকভাবেই তাদের তো আর রাজনীতি করা হয় না। তো শিবির থেকে বেরিয়ে একটা অংশ আছে যারা রাজনীতিতে অংশ নেয় না। প্রফেশনাল নানা কারণ, পারিবারিক সমস্যা এটা থাকতে মানে পারে। এমন কি হয় কিনা যে ধরেন শিবির যখন শুরু করে একটা মানুষ, তখন যেই পড়ালেখা বা যেইগুলো পড়ানো হয়, ওইটা দিয়ে সে একটা ইসলামপন্থী বা ইসলামের প্রতি ভালো লাগা থেকে এখানে এঙ্গেজ হয়। কিন্তু যখন উচ্চতর বইগুলো পড়ে তখন আসলে তার মাথা খুলে যায় এবং মনে হয় যে মানে জামাত শিবিরের এই হ্যাঁ, ইডিওলজির ব্যাপারে সে ক্রিটিক্যাল এটা হয়ে ওঠে এটা কিনা? তো শুধুমাত্র কোনো একটা নির্দিষ্ট দলের না, সব দলেরই এটা হতে পারে। চিন্তা চেতনা আমরা যখন একটা অধ্যয়ন পড়াশোনার মধ্যে থাকি না, একেক পড়াশোনা একেক দিনে তো দিকে তো মানুষকে ডাইভার্ট করতে পারে। আমি যেটা অ্যাজ এ হোল দেখছি, সেটা হচ্ছে শিবির করার পরে যারা রাজনীতিতে অংশগ্রহণ করে, তারা বেসিক্যালি জামাতেই অংশগ্রহণ করে। আর কিছু অংশ আছে অন্যান্য ইসলামিক দলে অংশগ্রহণ করে। খুব অল্প সংখ্যক লোকই দেখা যায় যে সে তার রাজনৈতিক জায়গাটাকে সে পরিবর্তন করে। এবি পার্টি শুরু করেছিলেন বা জন আকাঙ্ক্ষার বাংলাদেশ শুরু করেছিলেন। তখন মানে ধারণা করা হচ্ছিল যে জামাত ইসলামেরই একটা অংশ হয়তো আপনাদের সাথে আসবে। কিন্তু এখন আপনি বলছেন যে আসলে খুব বেশি অংশ ইসলামী রাজনীতির বাইরে আসে না জামাত শিবির থেকে এই কারণ যে হিসেবে। যেটা বলেছে না যে আমাদের নতুন রাজনৈতিক উদ্যোগে ছাত্র শিবির থেকে আসা লোকেরা করবে। এই ধারণাটা ভুল ছিল। এটা যারা ধারণা করেছেন, কারণ যারা ধারণা করেছেন তারা আসলে এটার গভীরে ঢুকেন নাই। কারণ আপনার মনে থাকার কথা যে আমরা যখন নতুন রাজনৈতিক আইডিয়াটা দেই, তখনই আমরা বলেছি যে এটা কোনো ধর্মভিত্তিক রাজনৈতিক দল হবে না। এটা ইভেন শুধু সেটা না, এটা কোনো মতবাদ, মতাদর্শ ভিত্তিক রাজনৈতিক দল হবে না। তো ছাত্র শিবির যে ওরিয়েন্টেশনটা দেয় সেটা কিন্তু একটা ধর্ম এবং মতাদর্শিক রাজনীতির কথাই বলে। তো ফলে ছাত্র শিবির করা লোকেরা যারা ওই চিন্তায় গড়ে ওঠে তাদের পক্ষে তো এই রাজনৈতিক জায়গায় অন্তর্ভুক্ত হওয়া সহজ না। আপনি যদি দেখেন নাগরিক ঐক্য থেকে শুরু করে মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য থেকে শুরু করে গণসংহতি আন্দোলন, তারপরে এবি পার্টি, তারপরে রাষ্ট্র সংস্কার আন্দোলন, তারপরে গণ অধিকার পরিষদ এবং সম্প্রতি যেটা হয়েছে আপনার এনসিপি, হ্যাঁ? এই টোটাল রাজনৈতিক মানে জায়গাগুলোকে যদি আপনি এক জায়গায় আনেন দেখবেন অলমোস্ট তারা কিন্তু একটা সেন্ট্রিস্ট পলিটিক্স এর কথা বলছে। আপনারা যখন জন আকাঙ্ক্ষার বাংলাদেশ শুরু করেন ২০১৯ বা ২০ সালে, তখন তো মানে তারপর থেকেই দেখা গেছে যে জামাতের বিভিন্ন ইস্যু নিয়ে আপনারা এক ধরনের সরব ছিলেন, ক্রিটিক্যাল ছিলেন। কিন্তু সম্প্রতি যে ইলেকশন হলো সেখানে জামাতের সাথেই আপনাদের একটা জোট হয়েছে। তো এই প্রেক্ষাপটটা কি জামাতের সাথে এখনো কোনো তিক্ততা মানে অবশিষ্ট রেখেছে? না তাদের সাথে আপনাদের দল কিংবা ব্যক্তি হিসাবে সম্পর্কটা খুবই মানে উইনিং সিচুয়েশন এ আছে? কি অবস্থা আসলে? আসলে আমরা আমরা দল আকারে কখনো জামাতের ব্যাপারে, জামাত ইস্যুতে আমাদের কোনো স্পেশাল কোনো ফোকাস ছিল না। আমি যেহেতু জামাতের রাজনীতিতে ছিলাম, জামাতের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম এবং একটা রিফর্ম ইস্যু নিয়েই আমাকে ওখান থেকে বিচ্ছিন্ন হয়েছি বা বহিষ্কৃত হয়েছি বা বেরিয়ে এসেছি। এই টোটালটার কারণে আমি যতবারই বিভিন্ন মানে মিডিয়া ফেস করেছি, আমাকে এই কোয়েশ্চেনগুলো করা হয়েছে। তো এই প্রশ্নগুলো করতে যখন হয়, প্রশ্নগুলো যখন আমাকে মুখোমুখি হতে হয়, তখন আমাকে একটা ব্যাখ্যা, আমার দৃষ্টিভঙ্গিটা তুলে ধরতে হয়। ২০০০ সালের দিকে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে একটা 8 মার্ডারের ঘটনা ঘটেছিল এবং সেখানে ছাত্রলীগের ৬ জন নেতাকর্মী সহ ৮ জন মারা গিয়েছিল আরকি।
ওই সমসাময়িক সময় তো আপনি শিবিরের দায়িত্বশীল ছিলেন। কি দায়িত্ব ছিল তখন আপনার এবং এইটার সাথে আপনার সংশ্লিষ্টতা কি ছিল? কি দায়িত্বে ছিলেন শিবিরের তখন? চিটাং ইউনিভার্সিটির সভাপতি ছিলাম আমি তখন। ঘটনাটা ঘটেছে চট্টগ্রাম শহরে এবং এটা মোস্ট প্রবাবলি এটা চাঁদগাঁও থানাধীন একটা জায়গায়, সেখানে একটা কমার্শিয়াল ইনস্টিটিউট ছিল। ওখানেই একটা প্রোগ্রাম ছিল। প্রোগ্রামে ছাত্রলীগের একটা গ্রুপ, সেখানে সশস্ত্র গ্রুপ, তারা যাচ্ছিল ওখানে আক্রমণ করার জন্য। পথিমধ্যে তথ্যটা ছাত্র শিবিরের লোকেরা পায়। পাওয়ার পরে তারা পথিমধ্যে তাদের গতিরোধ করে। গতিরোধ করার পরে ওখানে একটা সংঘর্ষ হয়। সেই সংঘর্ষেই আপনার টোটাল ৮ জন মারা যায়। হয়তো তাৎক্ষণিক আর পরে এভাবে মারা যায়। তো এটা তো অনেক বড় ঘটনা ছিল তখনকার সময়ে। তখনকার সময়ে ঘটনা নিয়ে সারা দেশেই এটার উত্তেজনা ছড়িয়েছে এবং খুবই সিরিয়াস লেভেলের, গভর্নমেন্ট যেহেতু তখন ক্ষমতায় ছিল, শেখ হাসিনা এটার জন্য চিটং গিয়েছিলেন। চিটং গিয়ে তিনি একটা লাশ পড়লে ১০টা লাশের হুমকি দিয়েছিলেন। একদম মানে ওই সময়টা অত্যন্ত ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। তার মানে তো শিবিরের কোনো না কোনো পর্যায়ের একটা সংশ্লিষ্টতা এখানে ছিল। কিন্তু এই মামলার যে রায় সম্ভবত ১৪ সালে রায় হয়েছে সেখানে শিবিরের তো মেক্সিমাম নেতাকর্মী খালাস পেয়েছে। মানে এটা কিভাবে হলো বা আমি যতটুকু ঘটনাটা শুনেছি, সেটা হচ্ছে সেখানে ছাত্র শিবিরের মেইন স্ট্রিম লোকদের অংশগ্রহণের চাইতেও চট্টগ্রামে কিছু মানে মেইন স্ট্রিমের বাইরে ছাত্র শিবির সমর্থিত একটা গ্রুপ ছিল। অসাংগঠনিক শিবির এরকম কিছু? শিবিরের একটা গ্রুপ ছিল, তারা এই কাজে অন্তর্ভুক্ত ছিল এবং হত্যাকাণ্ডের ঘটনাটা বেসিক্যালি তাদের ইনভলভমেন্ট ছিল। কিন্তু ছাত্র শিবিরের নেতৃত্বের জ্ঞাতসারে ঘটনাগুলো ঘটেছে। তো যেকোনো একটা ঘটনার আপনি যদি দেখেন, এখানে কিন্তু বেশ কয়েকজনের ফাঁসির আদেশও হয়েছে। কিন্তু পরবর্তীতে আপিল-টাপিল করে সম্ভবত সেখান থেকে তারা রিলিজ পেয়েছেন। মানে আপনি যখন দায়িত্বে ছিলেন কেন্দ্রীয় সভাপতি বলেন বা চিটাগাংয়ে যখন দায়িত্ব পালন করেছেন, এই সকল কর্মকাণ্ডের জন্য আপনার কখনো অনুতপ্ত বোধ বা এই ধরনের কোনো কিছু আসে কিনা? ফিল আসে কিনা? না, এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে ছাত্র শিবির যে একটা আদর্শভিত্তিক সংগঠন। যেমন আমি আপনাকে বলি যে ছাত্র শিবির বা জামাতের দার্শনিক ২ টা জায়গা আছে। একটা হচ্ছে ইসলাম, ইসলামী আন্দোলন। আরেকটা হচ্ছে রাজনৈতিক প্রক্রিয়া। তো এই রাজনৈতিক প্রক্রিয়ার ইসলামী আন্দোলনকে জামাত বা শিবির একসাথে করে দেখে। তো একসাথে করে দেখার কারণে যেটা হয়, যখনই তার সাথে কারো দ্বন্দ্ব হয়, তখন সে সেটাকে ইসলাম এবং বাতিলের সংঘাত আকারে দেখে। ইসলাম বা ইসলাম বিরোধী শত্রুর সংঘাত আকারে দেখে। ফলে তখন সংঘাতে লিপ্ত হওয়াটাকে সে একটা রিলিজিয়াস মানে ইন্সপিরেশন আকারে দেখে। এখনকার যেহেতু আপনি এখন জামাত শিবিরের রাজনীতির থেকে বের হয়ে একটা সেকুলার রাজনীতি বা সলিউশন বেসড রাজনীতি করছেন। তো এখনকার প্রেক্ষিতে কোনো অনুতপ্ত বোধ আসে কিনা না, ওই আমরা জায়গাটা? তো এই রিফর্মটাই তো আমরা আলোচনাটা তুলেছিলাম। মানে আমি আপনাকে সহজভাবে বলি, ধরেন আমরা যখন নির্বাচনে অংশগ্রহণ করি, আমার প্রতিপক্ষ কেন্দ্র দখল করছে, আমার প্রতিপক্ষ টাকা দিয়ে ভোট কিনছে, ঠিক আছে? আর আমি তার সাথে কম্পিটিশনে যাচ্ছি। যখনই কম্পিটিশনে যাচ্ছি, তখন এবং ওই কম্পিটিশনটাকে যখন আমি এইভাবে বিবেচনা করছি, যেটা ইসলামের বিজয় আর পরাজয়ের সম্পর্ক, তখন আমাকে মনে হতে হয় যে আমাকেও তো এই লড়াইটাতে জিততে হবে। নাইলে তো আমার ইসলামের যেই প্রসার মানে অগ্রসরতার যে জায়গা, সে জায়গাতে আমি হেরে যাব। পলিটিক্যাল কারণে অনেক কিছুকে আমাকে একই ধারায় তার সাথে মোকাবেলা করতে হচ্ছে। যেমন সে যখন বলছে যে লড়াই, লড়াই, লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, আমাকেও বলতে হচ্ছে লড়াই, লড়াই, লড়াই চাই। সে যখন বলছে একটা রক্ত ঝরলে আর পাল্টা রক্ত ঝরবে, একটা গুলি চললে পাল্টা গুলি চলবে, আমাকেও একই ভাষায় রাজনৈতিক প্রতিবাদে তাকে একইভাবে কথা বলছে। আমার পিঠের চামড়া থাকবে না, হ্যাঁ? জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, অমুকের আস্তানা। এটা কিন্তু পলিটিক্যাল রেটরিক আকারে জাস্টিফাইড। কিন্তু যখনই আপনি এটাকে আদর্শিক বা ইসলামিক জায়গা থেকে দেখবেন, তখন আপনার কাছে একটা খটকা লাগবে। আপনার কাছে মনে হয় যে আমি আরেকজনের চামড়া তুলব কেন? আমি আরেকজনকে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, এ ধরনের হুমকি, এটা ইসলামের সাথে যায় কিনা? তো এই দ্বন্দ্বটা আমাদের মধ্যে কাজ করেছে। জামাতের একটা পলিটিক্যাল বয়ান এরকম ছিল যে মানবরচিত মতবাদের যেকোনো রাজনৈতিক বয়ান হারাম। জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, এগুলো হারাম। কিন্তু দেখা যাচ্ছে যে পলিটিক্সের যেই মানে রিয়ালিটি ব্রডার আসপেক্টে যখন সে রাজনীতি করছে, তাকে জাতীয়তাবাদী দলের সাথে তাকে হয়তো কখনো, কখনো আওয়ামী লীগের কাউন্টার হিসেবে তাকে রাজনীতি করতে হচ্ছে। কাইন্ডলি আমাদের একটু বলবেন যে এইখানে মূল্যায়ন করার দিক থেকে যেহেতু জামাত এখানে বড় দল, সে যে অন্যান্য দলকে যে ট্রিট করা সেইখান থেকে যদি আমরা একটু সিরিয়াল
জানতে চাই যে মূল্যায়নের দিক থেকে আগে কে আছে, পরে কে আছে? মানে ১১ দলের মধ্যে ১১ টা দলের এভাবে কি বলা যাবে? না দেখেন, জোটগত বিষয়টা তো আমরা বলেছি, আমরা একটা বিশেষ পরিস্থিতিতে আমরা জোটে গিয়েছি। আমরা কিন্তু কোনো রাজনৈতিক জোটে যাওয়ার বিপক্ষে ছিলাম। কারণ বাংলাদেশে এই জোটবদ্ধ রাজনীতি নতুন রাজনৈতিক দলগুলোর জন্য ক্ষতির কারণ হয়। এটা বড় দলগুলোর জন্য ক্ষতিকর হয়। সেজন্য আমার একটা কমন প্রস্তাব ছিল যে রাজনীতির এই জোটটা বন্ধ করে দেওয়া দরকার। তো যাই হোক, সেটা তো আমরা পারলাম না। সেটার জন্য আমি পাবলিকলিও এটার ক্লারিফিকেশন দিয়েছি। আমরা এখন যে জোটটাতে আছি এটা কিন্তু একটা অসম জোট। কারণ জামাত এককভাবেই এখানে ধরেন, আপনি যদি ধরেন যে জামাত এককভাবেই ৮০-৯০ ভাগ জামাতের শক্তির জায়গায়। সেকেন্ড হিসেবে যদি আমরা ধরি, দেখা যাচ্ছে সেখানে এনসিপি, যেহেতু তাদের পার্লামেন্টে তাদের সিট আছে, কয়েকটা বড়, বড় ইসলামিক দল আছে। তো এখানে অ্যাকচুয়ালি কখনো কে বড়, কে ছোট, কে ১, কে ২, ৩ এই ধরনের সিরিয়াল না। তাতে জামাতের পরে এনসিপি একটা ধারণা পাওয়া গেল। এরপরে কার অবস্থান বলা যাবে একটু? না, আমরা এই অবস্থান তো বলেছি। আপনি যদি পার্লামেন্টের সিট আকারে ধরেন, তাহলে পার্লামেন্টের সিট আকারে তো এরপরে খেলাফত মজলিস। খেলাফত মজলিস, মামুনুল হকের দল। এরপরে তার কারো তেমন কোনো সিট নাই বা সিট ভাগাভাগির বিষয়টা। এটা হচ্ছে এক ধরনের অ্যাসপেক্ট। আর আরেক ধরনের যদি আপনি দেখেন যে এখানে ২ ধারার দল আছে। একটা হচ্ছে ইসলামিক দলগুলো এক ধারার। আরেকটা হচ্ছে আমরা যারা ইসলামিক ধারার নাই, আমরা যারা ওয়েলফেয়ার বেসড বা ওই যে বললাম সলিউশন বেসড পলিটিক্সের কথা বলছি, অধিকার ভিত্তিক রাজনীতির কথা বলছি, সেই ধারায় কিন্তু এনসিপি এবং এবি পার্টি আলাদাভাবে আছে। তো আমি এই জোটটার ব্যাপারে আমি যেটা দেখি যে জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে যদি বিএনপি আন্তরিক হয়, তাহলে এই জোটের আর কার্যকারিতা থাকবে না। জামাত শুধু সিট দিবে না, ১.৫ কোটি করে টাকাও দিবে। সো মানে এইরকম মানে টাকা পয়সার এনগেজমেন্ট এবি পার্টির সাথে জামাতের কোনো দেন-দরবার ছিল কিনা বা এই না, সুবিধাটা পেয়েছে কিনা? আসলে এই ডায়ালগটা আমাদের সাথে সেভাবে কোনো ডায়ালগই হয় নাই। আপনার মনে থাকার কথা যে একটা লাস্ট মোমেন্টে এসে আমাদের অ্যালায়েন্সটা হয়েছে। সেই অ্যালায়েন্সের ব্যাপারে কিন্তু আমরা দাবি তুলেছিলাম যে এখানে একটা বোঝাপড়া কী ধরনের হচ্ছে? এটা কি আমাদের ইলেকটোরাল অ্যালায়েন্স নাকি আমাদের একটা পলিটিক্যাল অ্যালায়েন্স? তখন কিন্তু জামাতের পক্ষ থেকে বলা হয়েছিল এটা অনলি ইলেকটোরাল অ্যালায়েন্স। ইলেকশনে একটা বোঝাপড়ার ব্যাপার আছে। কারণ আমরা অনেকগুলো সিট ছেড়ে দিব। আমরা অল্প সিটে ইলেকশন করব। বাকিগুলোতে জামাতকে আমরা সাপোর্ট দিব। জামাত ওই বাকি আমাদের সিটগুলোতে তারা আমাদেরকে সাপোর্ট দিবে। এই ধরনের আলোচনা হয়েছে। কিন্তু লেনদেন আলাদা করে এই বিষয়গুলো হয় নাই। জামাতের পক্ষ থেকে জামাতের আমির বলেছিলেন যে, "আমরা আমাদের প্রার্থীদের জন্য যেভাবে কাজ করি, যেভাবে সবকিছু করি, আপনাদের জন্য যারা আমাদের জোটে থাকবে তাদের জন্য আমরা সেভাবে করব।" আমাদের জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে তো সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ড ছিল শরীফ ওসমান বিন হাদির শহীদ হওয়ার ঘটনা। আ আপনার মতে মানে আপনার যে চিন্তা সেখান থেকে এই হত্যাকাণ্ডের সাথে কারা আসলে জড়িত ছিল বলে আপনার অনুমান হয়? দেখেন, হত্যাকাণ্ডের বিষয়টা তো অত্যন্ত পরিষ্কার। আমরা ২ টা তথ্য পাই। একটা তো হচ্ছে সরকারি তদন্ত। ঠিক আছে? পুলিশি তদন্তে যেটা পেয়েছি সেটা সঠিক হোক বা বেঠিক হোক সেটা তো আলাদা বিষয়। সেখানে দেখা গেছে এখানে ছাত্রলীগ, যুবলীগের একটা অংশগ্রহণ আছে এবং বাই নেম কিছু লোকের বিরুদ্ধে চার্জশিটও দেয়া হয়েছে। এটা একটা জায়গা। আর আমরা যদি পলিটিক্যাল অ্যাসপেক্টে লম্বাভাবে দেখি যে ওসমান হাদিকে হত্যা করার পর প্রকাশ্যে খুনিদেরকে চেনা গেছে। সবকিছু ট্র্যাক করা গেছে। কিন্তু তাদেরকে ধরা যায় নাই বা ধরা হয় নাই। দ্বিতীয়ত এখন আরেকটা সন্দেহ যেটা ঘনীভূত হয়েছে, আমরা জানতে পেরেছি যে পার্শ্ববর্তী রাষ্ট্রে খুনিরা গ্রেফতার হয়েছে। তো খুনিরা গ্রেফতার হওয়ার পরে আমাদের সাথে যে বন্দি বিনিময় প্রত্যর্পণ চুক্তিটা আছে, সে অনুসারে তো খুনিকে মানে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করার কথা। কিন্তু এখনও সেটা হস্তান্তর করা হয় নাই বা আদৌ হস্তান্তর করা হবে কিনা? কিভাবে সেখানে গিয়ে তারা আবার পরে তাদেরকে গ্রেফতারের ঘটনা দেখানো হয়েছে এবং মমতা ব্যানার্জির মতো একটা জায়গা থেকে এই ধরনের কথা বলা হয়েছে। ফলে খুবই স্বাভাবিক একটা ধারণা যে এখানের সাথে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং ভারতীয় বিভিন্ন সংস্থা ইনক্লুডিং বাংলাদেশের কোনো সংস্থার এখানে সম্পৃক্ততা থাকতে পারে। আপনার কি মনে হয় যে রিফাইন্ড আওয়ামী লীগ এটা আর ফিরতে পারে বা ফিরলে সেটা মানুষের রিঅ্যাকশনটা কি হতে পারে? আওয়ামী লীগ ফেরার প্রশ্ন কেন আসে? আওয়ামী লীগ তো আছেই। আমি মনে করি না যে আওয়ামী লীগ নাই। তো আওয়ামী লীগ তো এখন আইনগতভাবে নিষিদ্ধ আছে এবং আমাদের যেই বর্তমান মানে আইন বিভাগ বা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে ব্যাখ্যা, তারা বলছে যে তারা আইনগতভাবে আওয়ামী লীগের বিষয়টাকে সমাধান করবে। আওয়ামী লীগের রাজনীতির একটা মৌলিক জায়গা হচ্ছে নৈতিক অবস্থান। দেখেন, আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশে ৭০-এর সময় ৭১-এর মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল, ৭০-এর নির্বাচনে একেবারে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দল। সেরকম একটা পপুলার দল কিন্তু ৭৫-এ এসে অজনপ্রিয় হয়ে গেছে এবং একটা বিয়োগান্ত ঘটনার মধ্য দিয়ে তার পতন হয়েছে। সেই পতনের পরে আওয়ামী লীগ কিন্তু তখন নিষিদ্ধ হয় নাই।
আওয়ামী লীগের নেতাদের কিন্তু অত গণহারে পালিয়ে যেতে হয় নাই। বাট সেই আওয়ামী লীগকে আবার রাজনীতিতে প্রাসঙ্গিক হতে, হতে অনেক সময় লেগেছে। এবং সেখানে কিন্তু জিয়াউর রহমানের এক ধরনের ইনক্লুসিভ কনসেপ্ট ছিল যে উনি সবাইকে অ্যাকোমোডেট করেছেন। সো আওয়ামী লীগ আবার প্রাসঙ্গিক হতে পেরেছে এবং বলা হয় যে ২১ বছর পরে এসে সে আবার ক্ষমতার মসনদে আসতে পেরেছে, যে মসনদ সে হারিয়ে ফেলেছিল। সেই আওয়ামী লীগ এখন একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে তার পতন হয়েছে এবং এবারের গণ অভ্যুত্থানের পতনে কিন্তু আওয়ামী লীগের রক্ত ঝরে নাই, উল্টা আওয়ামী লীগ রক্ত ঝরিয়েছে। আওয়ামী দেখেন, লীগের যে সভানেত্রী শেখ হাসিনা, মানে একটা মানুষের তো, একটা খারাপ মানুষেরও কিছু, কিছু ভালো দিক থাকতে পারে। আপনি শেখ হাসিনার একটা ভালো দিক বলতে পারবেন কিনা? না শেখ হাসিনা ভালো দিক বলতে আমি যেটা বুঝি যে শেখ হাসিনা এই আওয়ামী লীগকে কিন্তু অর্গানাইজ করেছেন। ঠিক আছে? তার পিতার মৃত্যুর পরে তিনি দেশের বাইরে ছিলেন। তিনি কিন্তু যখন দেশে ফিরে এসেছেন, তখন কিন্তু এই দলকে তিনি অর্গানাইজ করেছেন। আওয়ামী লীগ এমন একটা কট্টর দল, যেই দলটা কোনো ওই অর্থে কমিউনিস্ট পার্টি বা জামাতের মতো কোনো রেজিমেন্টাল দল না, এক ধরনের ইনক্লুসিভ পলিটিক্যাল পার্টি। বাট যে কট্টর ভূমিকায় উনি অবতীর্ণ করেছেন দলকে, আপনি দেখবেন আওয়ামী লীগের একটা লোককেও দেখবেন না যে সে গণহত্যা করেছে আওয়ামী লীগ, এটার জন্য সে অনুতপ্ত, বরং সে বাহাদুরি করে বলে যে আমরা মেরেছি, পারলে আরো মারবো। এই ধরনের একটা মনোভাব তার মধ্যে। আওয়ামী লীগের তৃণমূলের প্রতি আপনার নসিহত কি? আওয়ামী লীগের সবচাইতে বড় কথা হচ্ছে, একটা রাজনৈতিক দলের মূল কথা হচ্ছে তার উপলব্ধি করা। তারা যে ভুল করেছে, তারা যে গণহত্যার আশ্রয় নিয়েছে, তারা যে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ভোট ব্যবস্থাকে ধ্বংস করেছে, তারা যে লুটপাট করেছে, এই জিনিসটা তাদেরকে স্বীকার করতে হবে এবং স্বীকার করে এটার বিচারের মুখোমুখি হতে হবে। শেখ হাসিনা তো যখন আপনার ২১ বছর পরে ক্ষমতা এসেছিল, তারা কিন্তু তার ভুল ত্রুটি, বাকশালের ইস্যু স্বীকার করেছে এবং বাকশালের যে নীতি সেটা পরিত্যাগ করেছে। সুতরাং এই পন্থা ছাড়া আওয়ামী লীগকে গায়ের জোরে আসতে হবে এবং গায়ের জোরে যে আওয়ামী লীগ এই ১৬ বছর ছিল, গায়ের জোরের পথটাই হচ্ছে এরকম, খুবই রিস্কি। গায়ের জোরে থাকলে একটা সময় গিয়ে আপনার পুরোটাই উল্টে যায়। যে ১৬ বছর ধরে আওয়ামী লীগ যা অর্জন করেছে, তার যে প্রাসাদ, প্রত্যেকের দেখবেন প্রত্যেক নেতাদের বিরাট বিরাট প্রাসাদ ধূলিসাৎ হয়ে গেছে। আপনারা যখন ছাত্র শিবিরের সাথে ছিলেন, তখন আসলে এই গুপ্ত শব্দটা এভাবে পপুলার ছিল কিনা? আপনি কথার মধ্যেও বলতেছিলেন গুপ্ত, সুপ্ত বা শিবিরের একটা অসাংগঠনিক গ্রুপ। মানে এই ব্যাপারটা তখন কিভাবে ফাংশন করত? আমি আবারও বলছি যে আমি শিবিরের সাথে সম্পৃক্ত ছিলাম প্রায় ২৩-২৫ বছর আগের ঘটনা। ফলে এখনকার ফরমেশনটা কি সেটা আমার অত জানা নাই। আমরা যখন ছাত্র শিবিরে ছিলাম, তখন ছাত্র শিবিরের, যেহেতু ছাত্র শিবিরকে সবসময় এক ধরনের হার্ডেলসের মধ্যে থাকতে হয়েছে, বহু জায়গায় ছাত্র শিবির করাটা গোপনে করতে হয়েছে, নিষিদ্ধ ছিল বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র শিবিরের কার্যক্রম। তো এই সমস্ত কারণে ন্যাচারাল ওয়েতে ছাত্র শিবিরকে আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করতে হয়েছে। এটা শুধু ছাত্র শিবিরকে না, এটা বাংলাদেশে যারা বাম আন্দোলন করে তাদেরকেও করতে হয়েছে। তারাও আপনি বহু জায়গায় দেখবেন, অনেক বামপন্থী নেতাদের দেখবেন ২ টা নাম আছে। আচ্ছা। ছাত্র শিবির বা জামাতের অনেক নেতাদের দেখবেন ২ টো নাম আছে। একটা আসল নাম, একটা ছদ্মনাম। যারা এই ধরনের প্রসেসের মধ্যে ছিলেন, এটা তাদেরকে করতে হয়েছে। এটা তাদের পলিসি অ্যাকর্ডিং টু আপনার সিচুয়েশন। ছদ্মনাম কি ছিল আমরা একটু জানতে পারি? আমার এক সময় নাম ছিল আইয়ুব আলী নামে একটা ছদ্মনাম ছিল। আচ্ছা। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে যখন আপনাকে পুলিশি হয়রানির মধ্যে থাকেন, আপনাকে পুলিশ খুঁজছে, আপনাকে আন্ডারগ্রাউন্ডে থাকতে হয়, মোবাইলে কথা বলতে হয়। তো তখন আপনি একটা ছদ্মনাম ব্যবহার করলেন যে অমুক ভাইয়ের নাম হচ্ছে এটা। এইভাবেই কথাগুলো হয় আরকি। সম্প্রতি সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে বাণিজ্য চুক্তিটা হয়েছে, এইটা নিয়ে রাজনৈতিক মহলে নানা পক্ষে বিপক্ষে একটা ক্রিটিক্যাল আলোচনা রয়েছে। মানে আপনার পজিশনটা কি এই চুক্তির ব্যাপারে? আমি এই কথাটা আমরা অনেকবার বক্তব্যে বলেছি। এটা একটা ট্রেড ট্রিটি, মানে এটা বাণিজ্য চুক্তি। বাণিজ্য চুক্তিটার প্রেক্ষাপট কি? প্রেক্ষাপট হচ্ছে আমেরিকা তার যে বাংলাদেশের সাথে তার বাণিজ্যিক যে অসমতা আছে, এটা দূর করার জন্য সে আমাদের মূল্যের উপর, আমাদের পণ্যের উপর একটা ট্যারিফ আরোপ করেছে। যেই ট্যারিফটা আমরা বিয়ার করতে পারছি না। আমরা যদি ওই ট্যারিফ দিয়ে চলতে যাই, তাহলে আমাদের গার্মেন্টস শিল্পের কোনো লাভ থাকবে না, বরং আমরা 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 মন্দায় পড়ে যাব। আমাদের মাল বিক্রি করার সুযোগ থাকবে না। ফলে তারা শর্ত দিয়েছে যে তুমি যদি আমার এখান থেকে কম ট্যারিফে মাল আমাকে বিক্রি করতে চাও, আমার এখান থেকেও তোমাকে কিনতে হবে। কিন্তু এই শর্তের পাশাপাশি তারা আরও কিছু কঠিন শর্ত দিয়েছে যে আমি তার বাইরে থেকে অন্য কারো কাছ থেকে যদি কিনতে হয়, তার সাথে পারমিশন নিতে হবে। এখন আমরা যখন লোয়ার হ্যান্ডে থাকি, আমার আমার অপোজিশন যখন আপার হ্যান্ডে থাকে, ধরুন আমি যদি বিক্রেতা হই আর আমেরিকা হচ্ছে ক্রেতা, এখন আমার কাছে যদি অন্য অপশন থাকে, আমি আমেরিকার চুক্তিকে গুরুত্ব দিব না। ঠিক আছে, তুমি কিনলে কিনো, না কিনলে আমি অন্য জায়গায় বিক্রি করব। বাংলাদেশে অনেকেই বলছেন যে বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থা সেই বিবেচনায় বাংলাদেশের সাথে
পাকিস্তানের একটা সামরিক চুক্তি হওয়া দরকার বা সমঝোতা হওয়া দরকার। এই ব্যাপারটিকে আপনি কিভাবে দেখছেন? না, পাকিস্তানের সাথে বাংলাদেশের সামরিক চুক্তি হওয়ার বিষয়ে আমি খুব বেশি ভাইটাল কোনো জায়গা থেকে কোনো কমেন্ট বা মত দেখিনি। এটা বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে কেউ বলতে পারে। বাংলাদেশের সামরিক চুক্তিতে যাওয়ার আগে আমাদেরকে কয়েকটা জিনিস ভাবতে হবে। আমি তো আপনাকে বড় দাগে যদি বলি যে ইন্ডিয়ার সাথে আমাদের একটা সীমান্ত বিরোধ আছে। সীমান্ত বিরোধ বলতে ভাগাভাগির বিরোধ না। একটা মানে অস্বাস্থ্যকর। মানে জিওগ্রাফিক্যাল জায়গা থেকে এক ধরনের ধর্মীয় দ্বন্দ্ব, পানির যে একটা প্রাপ্তি নিয়ে আমাদের তাদের সাথে একটা ডিসকাশনের ব্যাপার আছে, চুক্তির ব্যাপার আছে। যেহেতু ৫৪টার মতো নদী, অভিন্ন নদী নিয়ে আমরা তাদের সাথে শেয়ার করি। এর বাইরে তাদের সাথে আমাদের ট্রেড ডিফিসিট আছে। এটা হচ্ছে ইন্ডিয়ার সাথে আমাদের। ইন্ডিয়ার সাথে কিন্তু আমাদের অর্থনৈতিক খুব বেশি লাভ লোকসানের ব্যাপার নাই। ইন্ডিয়া বরং আমাদের থেকে বেশি জিনিস আমরা ইন্ডিয়া থেকে আনি। ইন্ডিয়াতে আমাদের জিনিস বেশি যায় না, কারণ ইন্ডিয়া দাম দেয় না, ওদের ওখানে দাম বরং সস্তা। চাইনিজদের সাথে আমরা হচ্ছে চাইনিজদের বড় ক্রেতা। চায়নাতে আমরা কিন্তু তেমন, ধরেন ৳১০০ যদি লেনদেনের ব্যাপার হয়, আমরা হয়তো ওদের কাছ থেকে ৳৯০ জিনিস কিনি। ওরা আমাদের কাছ থেকে ৳১০ জিনিস কিনতে চাইলেও আমরা বেচতে পারি না, কারণ আমাদের এমন কোনো প্রোডাক্ট নাই যে আমরা তাদেরকে আকর্ষণ করতে পারবো তাদের বাজারকে। আর রিসেন্টলি যেটা হয়েছে, মিয়ানমারের সাথে আমাদের রোহিঙ্গা ইস্যু নিয়ে আমাদের একটা ক্রাইসিস আছে। আমি যেটা মনে করি, বাংলাদেশের সামরিক দিকে গুরুত্ব না দিয়ে, সামরিক দিকে গুরুত্ব দিতে হবে, কিন্তু সামরিক দিকে ফোকাস করে আমাদের খুব বেশি লাভ হবে না, বরং আমরা দ্বন্দ্বে জড়াতে হতে পারে। আমাদেরকে আমাদের অর্থনৈতিক সক্ষমতাটা বাড়ানোর দিকে বেশি নজর দিতে হবে, এবং এইটা একই সাথে আমাদেরকে সামরিকভাবেও পরে শক্তিশালী করবে। পর্যায়ে আমরা টি-20 সেশনটা শুরু করছি। আমি নাম বলবো, নাম বা কোনো একটা টপিক বলবো, সেটার প্রেক্ষিতে আপনি ঠিক ৩ থেকে ৫ সেকেন্ডের মধ্যে সংক্ষিপ্ত উত্তর দেবেন। আমি তো হার্ড হিটার ব্যাটসম্যান না যে টি-20 ফেস করতে পারবো। ওকে। নরেন্দ্র মোদি। বাংলাদেশের ব্যাপারে খুবই খারাপ মানুষ। বাংলাদেশের প্রতি সবচাইতে বেশি নেতিবাচক ব্যক্তি যিনি আরকি। ওবায়দুল কাদের। একজন ব্যর্থ রাজনীতিবিদ। ছাত্রলীগ। একটা নীতিগতভাবে একটা সন্ত্রাসী সংগঠন। জেনারেল ওয়াকারুজ্জামান। শাখের করাতে পড়েছেন উনি। উনার কারণে শেখ হাসিনা পালিয়ে যেতে পেরেছেন, এটা যেমনি সত্য, আবার জুলাই অভ্যুত্থানের ব্যাপারে উনার একটা ভালো রোল ছিল, সেটাও স্বীকার করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনুস। ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে একটা বিরাট সুযোগ পেয়েছিলেন বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর জন্য। উনি সেই সুযোগটা মিস করেছেন। রিসেপ তাইয়েপ এরদোগান। রিসেপ তাইয়েপ এরদোগানকে আমি বলি যে উনি একজন পুনর্জাগরণকারী নেতা, কিন্তু তার দেশে তার প্রচুর সমালোচনা আছে। তিনি গণতন্ত্রায়নে অনেক ব্যর্থতাও আছে তার। ম্যারাডোনা। ম্যারাডোনা ফুটবল জাদুঘর, কিন্তু বিতর্কিত। ছাত্র শিবির। ছাত্র শিবির একটা সম্ভাবনাময় সংগঠন, কিন্তু জামাতের সাথে তার যে সম্পৃক্ততা এবং রিসেন্টলি তার যেই একাত্ম হয়ে যাওয়ার বিষয়টা, এটা ছাত্র শিবিরের গ্রোথের জন্য ক্ষতিকর। জাইমা রহমান। জাইমা রহমান সম্ভাবনাময় রাজনীতিবিদ, এখন পর্যন্ত কোনো বিতর্কে জড়ান নাই। তার বলা যায় সম্ভাবনা আছে ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে। ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পকে বলতে পারি যে পৃথিবীতে অদ্ভুত শাসক বা মস্তিষ্ক বিকৃত শাসকের প্রতিরূপ বলা যেতে পারে। ধন্যবাদ। এ পর্যায়ে আমরা ফেভারিট সেশন শুরু করব। আপনি আপনার ফেভারিট জিনিসটা বলবেন আরকি। শুরু করছি। প্রিয় খাবার। প্রিয় খাবার তো ডাল ভাত মাছ পছন্দ করি। প্রিয় মানুষ। প্রিয় মানুষ আমাদের রিলিজিয়াস বাউন্ডারির বাইরে, রিলিজিয়াস বাউন্ডারিতে আমরা সবাই আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় মানুষ। আর ব্যক্তিগত জীবনে আমার প্রিয় মানুষ আমার আম্মা। প্রিয় ভ্রমণ স্থান। প্রিয় ভ্রমণ স্থান কক্সবাজার পছন্দ করি। প্রিয় নায়িকা। প্রিয় নায়িকা, আমরা তো আগের যুগের মানুষ, ডেফিনিটলি শাবানা। প্রিয় ফুটবল খেলোয়াড়। প্রিয় ফুটবল খেলোয়াড় এখনকার জায়গায় যদি আমরা দেখি তাহলে নেইমার। প্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। এটা আমি পাস করে যাই, কারণ এটা বলার মতো কেউ মাথায় ঢুকছে না এই মুহূর্তে। প্রিয় ফল। প্রিয় ফল আম। প্রিয় গায়ক। প্রিয় গায়ক আমি কুমার বিশ্বজিৎকে পছন্দ করি। প্রিয় যানবাহন। মোটরসাইকেল। একসময় চালাতাম খুব, এখন চালানো হয় না। আচ্ছা। প্রিয় দার্শনিক। প্লেটোকে আমার পছন্দ। প্রিয় রং। প্রিয় রং ব্লু, নীল। থ্যাংক ইউ। এ পর্যায়ে আমরা অগ্নি পরীক্ষা সেশনে যাব। এখানে আমি ২ টা অপশন দেব। যেকোনো একটা অপশন আপনার বেছে নিতে হবে। আমেরিকা অথবা ইরান। কোনটাই না।
ঈদুল ফিতর নাকি ঈদুল আজহা? ঈদুল ফিতর। ভোরবেলা নাকি সন্ধ্যাবেলা? ভোরবেলা। হাঁসের মাংস নাকি খাসির মাংস? খাসির মাংস। কাদের বেশি ভালোবাসেন? স্ত্রীকে নাকি ছেলেমেয়েকে? ছেলেমেয়েদেরকে। দাদি না নানি? আমার তো নানিই ছিল, দাদিকে তো দেখি নাই। নানি পছন্দের। শ্বশুর নাকি শাশুড়ি? শাশুড়ি। মামা নাকি চাচা? মামা। রমনা পার্ক নাকি সোহরাওয়ার্দী উদ্যান? রমনা পার্ক। করল্লা ভাজি নাকি ঢেঁড়স ভর্তা? করলা ভাজি। মঞ্জু ভাই, আজকের মতো এখানেই শেষ করছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমাদের সাথে যুক্ত ছিলেন আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টির সম্মানিত চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ভাই। পরবর্তী সেশনে দেখা হবে অন্য কোনো গেস্টের সাথে। সেই পর্বেও আপনারা আমাদের সাথে থাকবেন এই আশাবাদ ব্যক্ত রেখে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।